দিনটি ছিল ১০ই মার্চ ১৮৭৬ সাল। জায়গাটা বোস্টনের একটা খুব সাধারণ ল্যাবরেটরি। সেখানে বসে একজন মানুষ এমন একটা কাজ করতে যাচ্ছিলেন যা মানে পুরো মানব সভ্যতার গতিপথই চিরকালের জন্য বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। হ্যাঁ, ওই বিখ্যাত বাক্যটা রাইট? হ্যাঁ, একদম। মানুষটি তার সহকারীকে ডাক দিলেন। খুব সাধারণ একটা কথা, মিস্টার ওয়াটসন, এদিকে আসুন, আমি আপনাকে দেখতে চাই। কিন্তু এখানে চমকে যাওয়ার মতো বিষয়টা হলো, মিস্টার ওয়াটসন সেই ঘরে ছিলেনই না। তিনি ছিলেন সম্পূর্ণ অন্য একটা ঘরে। হ্যাঁ, অন্য ঘরে। আর এই ডাকটা সরাসরি বাতাসে ভেসে আসা কোনো আওয়াজ ছিল না। মিস্টার ওয়াটসন এই কণ্ঠস্বরটা শুনতে পেয়েছিলেন একটা একটা জড় পদার্থের তারের ভেতর দিয়ে। একটু ভাবুন তো, ১৮৭৬ সাল। কোনো স্মার্টফোন নেই, ইন্টারনেট নেই। রেডিও পর্যন্ত নেই, আর একটা সাধারণ তামার তারের ভেতর দিয়ে জ্যান্ত মানুষের গলা ভেসে আসছে। সে যুগের মানুষের কাছে এটা জাদুকরের জাদুমন্ত্রের চেয়ে তো কম কিছু ছিল না। আসলে আপনি একদম শুরুতেই যে জাদুমন্ত্রের কথা বলছিলেন, সেই সময়কার প্রেক্ষাপটে চিন্তা করলে একটা তারের ভেতর দিয়ে শব্দ যাতায়াত করছে, এটাকে জাদু মনে হওয়াটাই কিন্তু সবচেয়ে স্বাভাবিক ছিল। তাই তো। তো আমাদের আজকের এই ডিপ ডাইভে আমরা শ্রোতাদের পাঠানো বেশ কিছু দারুণ সোর্স, আর্টিকেল আর গবেষণাপত্রের একটা বড় স্তূপ নিয়ে ঘাটাঘাটি করেছি। আমাদের মূল লক্ষ্য হল এই সোর্সগুলো থেকে আলেকজান্ডার গ্রাহাম বেল এবং তার এই যুগান্তকারী আবিষ্কার, টেলিফোনের পেছনের বিজ্ঞান আর চমকপ্রদ মানসিক গল্পটা বের করে আনা। এবং আমরা দেখব কিভাবে একটা সম্পূর্ণ ব্যক্তিগত হতাশা আর কিছু অভাবনীয় দুর্ঘটনা পুরো পৃথিবীর মানচিত্রকে আক্ষরিক অর্থেই ছোট করে দিয়েছিল। কারণ এই সোর্সগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর পেছনে কোনো ম্যাজিক ছিল না। রাইট, কোনো ম্যাজিক ছিল না। ছিল দিনের পর দিন, বছরের পর বছর শব্দের বিজ্ঞান নিয়ে একরোখা এক মানুষের পাগলামি। ইতিহাসে অনেক আবিষ্কারই খুব সুপরিকল্পিত মনে হয়, যেন বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন তারা ঠিক কি বানাতে যাচ্ছেন। কিন্তু বেলের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। হ্যাঁ, সোর্সগুলো পড়তে গিয়ে এই বিষয়টা আমাকেও খুব অবাক করেছে। আমরা জানি যে ১৮৪৭ সালে স্কটল্যান্ডে জন্ম নেওয়া বেলের জীবনের একটা বিশাল অংশ জুড়ে ছিল মানুষের কথা বলা আর শ্রবণ শক্তি নিয়ে কাজ। আর এর পেছনের কারণটা কিন্তু ছিল খুব ব্যক্তিগত। একদম। তার মা এবং পরবর্তীতে তার স্ত্রী দুজনেই ছিলেন বধির। তারা পৃথিবীর কোনো শব্দই শুনতে পেতেন না। একটা মানুষ যে কিনা সারা জীবন শব্দ নিয়ে কাজ করেছে, তার সবচেয়ে কাছের মানুষদের জগৎটাই ছিল সম্পূর্ণ নিশ্চুপ। বিষয়টা সত্যিই খুব অদ্ভুত একটা বৈপরীত তৈরি করে, তাই না? বেলের প্রাথমিক উদ্দেশ্য কিন্তু মোটেও বিশ্বব্যাপী যোগাযোগের কোনো নেটওয়ার্ক বা জাদুকরী যন্ত্র বানানো ছিল না। তাহলে তার মূল লক্ষ্যটা ঠিক কী ছিল? তার মূল লক্ষ্য ছিল বধির মানুষদের কথা বলার কৌশল আবিষ্কার করা। মানে তার মা এবং স্ত্রী যে নিস্তব্ধ জগতে বসবাস করতেন, সেই নীরবতার দেয়াল ভাঙাই ছিল তার প্রধান উদ্দেশ্য। আচ্ছা, একটু থামুন। এখানেই আমার মনে একটা বড় খটকা লাগছে। কি রকম? মানে আমার কাছে পুরো বিষয়টা ঠিক মিলছে না। তিনি যদি বধিরদের সাহায্য করতেই চান, তবে তিনি এমন একটা যন্ত্র কেন বানাচ্ছিলেন যেটা শব্দ তৈরি করে বা শব্দ পাঠায়? যে মানুষটা জন্ম থেকে কিছু শুনতেই পায় না, তার কাছে তারের ভেতর দিয়ে শব্দ পাঠিয়ে লাভ কি? হ্যাঁ, খুব লজিক্যাল একটা প্রশ্ন। তাই না? বধিরদের জন্য তো ইশারা ভাষা বা ভিজুয়াল কোনো সিগন্যাল নিয়ে কাজ করার কথা। এই পয়েন্টটা একটু বুঝিয়ে বলবেন কি? এটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন, এবং সোর্সগুলোতে ঠিক এই জায়গাতেই খুব সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে। বেল আসলে শুরুতে শব্দ পাঠানোর কথা ভাবেনি। ও, তাই নাকি? হ্যাঁ, বেলের বাবা ভিজুয়াল স্পিচ বা দৃশ্যমান কথার একটা পদ্ধতি তৈরি করেছিলেন। সেখানে মুখের বিভিন্ন পেশি কিভাবে কাজ করে তা ছবির মাধ্যমে দেখানো হতো। তো বেল চাইছিলেন এমন একটা যন্ত্র বানাতে যা মানুষের মুখের কথা বা শব্দ তরঙ্গকে একটা পর্দায় ছবির মতো ফুটিয়ে তুলবে। আচ্ছা, ওয়েভ ফর্ম হিসেবে। ঠিক তাই। এর নাম ছিল ফোনোটোগ্রাফ। বেল ভেবেছিলেন বধির মানুষেরা হয়তো শব্দ শুনতে পায় না, কিন্তু তারা যদি পর্দায় শব্দের কম্পনের ছবিটা দেখতে পায়, তবে তারা সেটা দেখে নিজেরা স্বাভাবিক মানুষের মতো কথা বলা শিখতে পারবে। ও আচ্ছা, তার তিনি শব্দকে চোখের দেখায় রূপান্তরিত করার চেষ্টা করছিলেন। আর এই কাজটা করতে গিয়েই তাকে শব্দের কম্পন বা ভাইব্রেশন নিয়ে গভীরভাবে গবেষণা করতে হয়েছিল। একদম ঠিক।
মানুষের ভোকাল কর্ড কিভাবে কাঁপে, সেই কম্পন কিভাবে বাতাসে ঢেউ তোলে, আর সেই ঢেউ কিভাবে আমাদের কানের পর্দায় গিয়ে ধাক্কা দেয়, এই পুরো মেকানিজমটা নিয়ে বেলের জ্ঞান সমসাময়িক অন্য যে কোনো বিজ্ঞানীর চেয়ে অনেক বেশি গভীর ছিল। মানে বধিরদের নিয়ে কাজ করতে গিয়ে তিনি মানবদেহের শ্রবণ প্রক্রিয়াকে রীতিমতো ডিকোড করে ফেলেছিলেন। হ্যাঁ, হ্যাক করে ফেলেছিলেন বলতে পারেন। বুঝতে পেরেছি। বিষয়টা অনেকটা এমন দাঁড়াচ্ছে যে কেউ একজন শুধু নিজের পরিবারের সদস্যদের জন্য নিতান্তই ব্যক্তিগত প্রয়োজনে একটা খুব ভালো মানের শ্রবণযন্ত্র বানানোর চেষ্টা করছিল, আর শব্দের সেই মেকানিজম ঘাঁটতে ঘাঁটতে সে দৈবক্রমে পুরো ইন্টারনেট ব্যবস্থাটাই আবিষ্কার করে ফেলল। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু সোর্সগুলোতে তো আরেকটা যন্ত্রের কথাও বারবার বলা হয়েছে, হারমোনিক টেলিগ্রাফ। বধিরদের জন্য কাজ করা থেকে তিনি হঠাৎ টেলিগ্রাফের দিকে কেন গেলেন? কারণটা ছিল খুব রূঢ় একটা বাস্তবতা, মানে টাকার অভাব। সেই সময়ে যোগাযোগের একমাত্র উপায় ছিল টেলিগ্রাফ। কিন্তু টেলিগ্রাফের একটা বড় সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতাটা কি ছিল? একটি তারের মাধ্যমে একই সময়ে কেবল একটি বার্তাই পাঠানো যেত, আর তাও শুধু টিকটিক বা ডট ড্যাশ সিগনালে। তো ওয়েস্টার্ন ইউনিয়ন তখন একটা বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। আচ্ছা, কিসের জন্য? যে কিনা এমন কোনো উপায় বের করতে পারবে যাতে এক তার দিয়ে একসাথে একাধিক বার্তা পাঠানো যায়। বেলের গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, তাই তিনি তার শব্দের জ্ঞানকে কাজে লাগিয়ে এই হারমোনিক টেলিগ্রাফ বানানোর কাজে হাত দেন। কিন্তু একটা তার দিয়ে একসাথে অনেকগুলো বার্তা কিভাবে পাঠানো সম্ভব? এটা তো লজিক্যালি অসম্ভব মনে হয়। তার তো একটাই। এখানেই আসে বেলের সেই শব্দের জ্ঞান। একটা পিয়ানোর কথা ভাবুন তো। আপনি যদি পিয়ানোর একসাথে 5টা চাবি বা কি চাপেন, তাহলে 5টা ভিন্ন ভিন্ন সুর একসাথে বাজে, তাই না? হ্যাঁ, আর সবগুলো সুর একসাথেই শোনা যায়। ঠিক। বেল ভাবলেন প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে। তিনি যদি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদা মেটাল রিড বা ধাতব পাত ব্যবহার করেন, তবে একটা তার দিয়েই একাধিক সিগন্যাল পাঠানো সম্ভব। ওহ, মানে প্রেরক প্রান্তে একটা নির্দিষ্ট পাত কাঁপলে গ্রাহক প্রান্তেও ঠিক একই ফ্রিকোয়েন্সির পাতটি কাঁপবে। একদম তাই। এটাই ছিল হারমোনিক টেলিগ্রাফের মূল ধারণা। আচ্ছা, এবার বিষয়টা পরিষ্কার হল। পিয়ানোর উপমাটা আসলেই দারুণ, কিন্তু এই হারমোনিক টেলিগ্রাফ বানানোর পথটা তো মোটেও সহজ ছিল না। না, একদমই না। চরম আর্থিক অভাব আর অসংখ্য নির্ঘুম রাত কেটেছে তার। সোর্সগুলো থেকে আমরা জানতে পারি যে দিনের পর দিন, রাতের পর রাত তিনি না ঘুমিয়ে তার ল্যাবরেটরিতে এই যন্ত্রের পেছনে ব্যয় করেছেন। কিন্তু এত কষ্ট করার পরও আসল ব্রেকথ্রুটা নাকি এসেছিল একদম একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে। বিজ্ঞানের ইতিহাসে আমরা প্রায়ই দেখি সবচেয়ে বড় যুগান্তকারী আবিষ্কারগুলো অনেক সময়ই আসে কোনো ছোট ভুল বা দুর্ঘটনা থেকে। বেলের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। দিনটি ছিল 1875 সালের 2রা জুন, তাই তো? হ্যাঁ, বেল এবং তার সহকারী টমাস ওয়াটসন ল্যাবরেটরিতে কাজ করছিলেন। ওয়াটসন ছিলেন অন্য একটা ঘরে ট্রান্সমিটারের কাছে, আর বেল ছিলেন রিসিভারের ঘরে। একটু বিস্তারিতভাবে বলুন তো, ঠিক কি ঘটেছিল সেদিন? সোর্সগুলোতে একটা আটকে যাওয়া মেটাল রিড বা ধাতব পাতের কথা বলা হয়েছে। এটা কিভাবে টেলিফোন আবিষ্কারের দিকে নিয়ে গেল? আচ্ছা, টেলিগ্রাফ কাজ করত সার্কিট অন আর অফ করার মাধ্যমে। মানে একবার কারেন্ট যায় আর একবার যায় না। এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট কারেন্ট। তো সেদিন কাজ করার সময় ওয়াটসনের দিকের একটা মেটাল রিড হঠাৎ আটকে যায়। তারপর? ওয়াটসন বিরক্ত হয়ে আঙুল দিয়ে সেটাকে টেনে ছাড়ানোর চেষ্টা করেন। তিনি যখন ওটায় টোকা দিলেন বা প্লাগ করলেন, তখন সেটা একটা স্প্রিংয়ের মতো কাঁপতে শুরু করল। আচ্ছা, মানে একটা টানা টুইং করে শব্দ হলো। ঠিক তাই। কিন্তু আসল ম্যাজিকটা ঘটল অন্য জায়গায়। এই আটকে থাকা পাতটি কাঁপতে থাকার কারণে সার্কিটটা ব্রেক হল না, বরং সেই পাতের কম্পন অনুযায়ী তারের ভেতরের কারেন্টও ঢেউয়ের মতো ওঠানামা করতে শুরু করল। মানে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস কারেন্ট। একদম। আর অন্য ঘরে বসে বেল হঠাৎ তার রিসিভারে ওই পাতের টুইং শব্দটা শুনতে পেলেন। বেল দৌড়ে ওয়াটসনের ঘরে আলেন এবং চিৎকার করে বললেন, আপনি এমাত্র কি করেছেন? কিচ্ছু পাল্টাবেন না। মাথা নষ্ট করা ব্যাপার। মানে বেল খুঁজছিলেন টেলিগ্রাফে সিগন্যাল পাঠানোর উপায়, কিন্তু ভুল করে আবিষ্কার করে ফেললেন যে তারের ভেতর দিয়ে শুধু কারেন্টের অন অফ সিগন্যাল নয়, বরং শব্দের একদম অবিকল কম্পনও পাঠানো সম্ভব। ঠিক ধরেছেন। আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, বিজ্ঞানে এমন দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে।
কিন্তু সেই দুর্ঘটনাকে বুঝতে পারা আর সেটাকে কাজে লাগানোর জন্য যে মানসিক প্রস্তুতি প্রয়োজন, সেটি বেলের আসল পার্থক্য গড়ে দিয়েছিল। হ্যাঁ, অন্য কেউ হলে হয়তো ভাবতো যন্ত্রে কোনো ত্রুটি হয়েছে। কিন্তু বেলের কাছে তো সেই শব্দে গভীর জ্ঞান ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে যদি একটা ধাতব পাতের কম্পন তারের ভেতর দিয়ে গিয়ে অন্য প্রান্তে হুবহু একই শব্দ তৈরি করতে পারে, তাহলে মানুষের গলার স্বর কেন নয়? এই জায়গাটাতে একটা প্রশ্ন আছে। মানুষের গলার স্বর তো আর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ধাতব পাতের মতো এত সরল নয়। মানুষের কথায় অনেক ওঠানামা থাকে, অনেক জটিলতা থাকে। হুম, রাইট। সেটাকে তিনি কিভাবে ওই তারের ভেতর দিয়ে পাঠানোর কথা ভাবলেন? এখানে বেলের আগের সেই বধির দিন নিয়ে করা কাজ আর মানবদেহের শ্রবণ প্রক্রিয়া নিয়ে গবেষণা ম্যাজিকের মতো কাজে লেগেছিল। আচ্ছা, কিভাবে? বেল জানতেন যে মানুষের কানের পর্দা বা ইয়ারড্রাম হচ্ছে একটা অত্যন্ত পাতলা মেমব্রেন বা পর্দা। বাইরে থেকে যত জটিল শব্দই আসুক না কেন, এই ছোট্ট পর্দাটি ঠিক সেই শব্দের প্যাটার্নে কাঁপতে পারে। তো বেল ভাবলেন, যন্ত্রের মধ্যেও যদি কানের পর্দার মতো একটা পাতলা মেমব্রেন লাগানো যায় আর সেই মেমব্রেনের সাথে যদি একটা চুম্বক যুক্ত থাকে, তাহলে কি হবে? ও, আমি বুঝতে পারছি। মানুষ যখন সেই মেমব্রেনের সামনে কথা বলবে, তখন শব্দের ঢেউয়ে মেমব্রেনটা কাঁপবে। একদম ঠিক। মেমব্রেন কাঁপলে তার সাথে থাকা চুম্বকটাও কাঁপবে, আর চুম্বক কাঁপলে তার আশেপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনের ফলেই তারের ভেতর দিয়ে বয়ে যাওয়া কারেন্ট ঠিক মানুষের গলার স্বরের প্যাটার্নে ঢেউয়ের মতো ওঠানামা করবে। হ্যাঁ, এই কারেন্ট যখন তার দিয়ে অন্য প্রান্তে পৌঁছাবে, তখন সেখানে থাকা আরেকটি চুম্বক ঠিক একইভাবে কাঁপবে এবং সেখানকার মেমব্রেনটিকে কাঁপিয়ে হুবহু সেই একই শব্দ তৈরি করবে। ওয়াও! এটা সত্যিই অসাধারণ একটা মেকানিজম। একটা মেমব্রেন, একটা চুম্বক আর একটা সাধারণ তার, এই তিনটি জিনিস মিলে একটা মানুষের কণ্ঠস্বরকে বিদ্যুৎ বানিয়ে ফেলছে, আবার সেই বিদ্যুৎকে পুনরায় কণ্ঠস্বরে রূপান্তর করছে। একেবারে ম্যাজিকের মতো, তাই না? সত্যি তাই। এই যে দুর্ঘটনাকে কাজে লাগিয়ে এত বড় একটা বিজ্ঞানভিত্তিক সমাধানে পৌঁছানো, এর পেছনে তো শুধু মেধা ছিল না, ছিল চরম অধ্যাবসায় আর লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার এক অসাধারণ ক্ষমতা। এবং এই আবিষ্কার মানব সভ্যতার পুরো গতিপথ কিভাবে পাল্টে দিল, তা নিয়ে গবেষণা করতে গেলে সত্যি বিস্মিত হতে হয়। হ্যাঁ, বেলের সেই অসংখ্য নির্ঘুম রাত শুধু তার নিজের বা তার পরিবারের জীবন বদলায়নি। পুরো পৃথিবীর মানচিত্রটাকে যেন আক্ষরিক অর্থে ছোট করে এনেছিল। দূরত্ব জিনিসটা মানুষের জীবন থেকে রাতারাতি গায়েব হয়ে গেল। দূরত্বের এই বিষয়টা সত্যিই ভাবার মতো। সে যুগে হাজার হাজার মাইল দূরে থাকা কোনো প্রিয়জনের কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে কানে এসে পৌঁছাবে, এটা তো কেউ স্বপ্নেও ভাবেনি। চিঠির উত্তরের জন্য যেখানে মাসের পর মাস অপেক্ষা করতে হতো, হ্যাঁ, সেখানে রিয়াল টাইম কনভারসেশন বা তাৎক্ষণিক কথোপকথন মানুষের সমাজ ব্যবস্থায় একটা বিশাল ধাক্কা দিয়েছিল। শুধু প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া নয়, এর প্রভাব সমাজে আরও অনেক বেশি সুদূর প্রসারী ছিল। একটু ভাবুন তো, সে যুগে রাতের বেলা কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অথবা কোথাও বড় কোনো অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতিটি কতটা ভয়াবহ হতো। ডাক্তার ডাকতে বা ফায়ার সার্ভিসে খবর দিতে কাউকে হয়তো ঘোড়া ছুটিয়ে মাইলের পর মাইল যেতে হতো। ততক্ষণে হয়তো সব শেষ হয়ে যেত। কিন্তু টেলিফোন আসার পর পুরো দৃশ্যপট পাল্টে গেল। জরুরি সেবা যেমন পুলিশ, ডাক্তার বা ফায়ার সার্ভিসের সাহায্য এক নিমিষেই পাওয়া সম্ভব হলো। মানুষের বাঁচার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেল। একটি সমাজের সুরক্ষা ব্যবস্থায় এমন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল যা আধুনিক সভ্যতার অন্যতম মূল ভিত্তি। তাহলে সোর্সগুলোর এই পুরো বিশ্লেষণ থেকে আসলে কি দাঁড়াচ্ছে? আধুনিক যুগে আমাদের দৈনন্দিন জীবনে এই আবিষ্কারের প্রাসঙ্গিকতা ঠিক কতটা? আপনিই বলুন না, আপনার কি মনে হয়? আমি তো বলবো বেলের এই টেলিফোন আবিষ্কার ছিল আধুনিক যোগাযোগের আক্ষরিক অর্থেই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। আজকে আমরা হাতে হাতে স্মার্টফোন নিয়ে ঘুরি, 5G ইন্টারনেট ব্যবহার করি, মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিও কল করি। হ্যাঁ, এই যে বিশাল ডিজিটাল সাম্রাজ্য, এর প্রথম বীজ কিন্তু বপন করা হয়েছিল সেই 1876 সালের 10ই মার্চ। আপনি অত্যন্ত যৌক্তিক একটা সংযোগ তৈরি করেছেন। আজকে আমরা ফাইবার অপটিক কেবল বা স্যাটেলাইট ব্যবহার করে আলোর বেগে গিগাবাইট ডেটা আদান প্রদান করছি ঠিকই, কিন্তু এর মূল মেকানিজম বা ধারণাটা কি? কোনো একটা সংকেত বা তরঙ্গকে
এক জায়গা থেকে অন্য জায়গায় তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেওয়া। এবং সেটাকে ডিকোড করা। এই মূল ভিত্তির ওপরেই দাঁড়িয়ে আছে আমাদের আজকের এই আধুনিক প্রযুক্তি। গ্রাহাম বেল সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তিনি শুধু দূরত্ব জয় করেননি, তিনি তথ্য আদান-প্রদানের এমন একটা কনসেপ্ট দিয়ে গেছেন যা বিকশিত হয়ে আজকের এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার রূপ নিয়েছে। এতক্ষণ ধরে সোর্সগুলো ঘেটে আলেকজান্ডার গ্রাহাম বেলের এই যে অবিশ্বাস্য জীবন আর আবিষ্কারের গল্প আমরা আলোচনা করলাম, এর শেষে এসে তার নিজের বলা একটা খুব বিখ্যাত উক্তি বারবার মনে পড়ছে। কোন উক্তিটার কথা বলছেন? সোর্সগুলোর একদম শেষের দিকে এই উক্তিটি দেওয়া আছে। বেল বলতেন, একটি দরজা বন্ধ হলে অন্যটি খুলে যায়। কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এতক্ষণ তাকিয়ে থাকি যে নতুন যেটি খুলেছে তা দেখতেই পাই না। সত্যি, কি অসাধারণ গভীর আর শক্তিশালী একটা কথা। তাই না? এবং সবচেয়ে বড় কথা হলো, এই উক্তিটি অন্য কারোর চেয়ে বেলের নিজের জীবনের সাথেই সবচেয়ে বেশি মানানসই। তার ব্যক্তিগত জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তার মা এবং স্ত্রীর বধিরতা ছিল তার জন্য একটা বিশাল বন্ধ দরজা। হুম। সেই দরজা দিয়ে তিনি চাইলেও তার প্রিয়জনদের সাথে স্বাভাবিকভাবে শব্দের মাধ্যমে যোগাযোগ করতে পারতেন না। এটি যে কোনো সাধারণ মানুষের জন্যই চরম হতাশার একটা কারণ হতে পারত। অনেকেই হয়তো এই বন্ধ দরজার দিকে তাকিয়েই সারা জীবন আক্ষেপ করে কাটিয়ে দিতেন। ঠিক তাই। কিন্তু বেল সেই আক্ষেপের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে হতাশায় ডুবে যাওয়ার বদলে সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজে নিয়েছিলেন। একদম। তার প্রিয়জনদের নীরবতা ভাঙার চেষ্টা করতে গিয়েই তিনি শব্দের মেকানিজম নিয়ে এত গভীরে গেলেন, যা শুধু তার পরিবারের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য বিশ্ব যোগাযোগের একটা বিশাল খোলা দরজা হয়ে দাঁড়াল। যে মানুষটি তার স্ত্রীর সাথে কথা বলার শব্দটুকু শুনতে পেতেন না, তিনিই শেষ পর্যন্ত পুরো পৃথিবীকে কথা বলতে শেখালেন। এর চেয়ে কাব্যিকার কিছু হতে পারে না। এই পুরো আলোচনাটি শেষে আমাদের মনের মধ্যে একটা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ইতিহাসের এই ঘটনাগুলো আমাদের খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে। কি রকম? একটু ভাবুন, বেলের ব্যক্তিগত জীবনে যদি বধিরতার সেই চরম নীরবতা না থাকত, তার মা ও স্ত্রী যদি স্বাভাবিক মানুষের মতো শুনতে পেতেন, তবে কি পৃথিবী এত দ্রুত টেলিফোনের শব্দ শুনতে পেত? ওহ, এটা খুব দারুণ একটা পয়েন্ট। হয়তো অন্য কেউ অন্য কোনো সময় এটি আবিষ্কার করতেন। হ্যাঁ, কিন্তু বেলের সেই ব্যক্তিগত আবেগ আর নীরবতা ভাঙার যে তীব্র আকুতি, যা তাকে শব্দের গভীরে নিয়ে গিয়েছিল, সেটা তো সেখানে থাকত না। সত্যি, এটা ভাবার মতো একটা বিষয়। আমাদের নিজেদের জীবনেও এমন অনেক বন্ধ দরজা বা বাধা আসে, যা আমাদের হতাশ করে, থমকে দেয়। আমরা হয়তো আক্ষেপ করি যে কেন এমন হলো। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, বেলের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করি, তাহলে হয়তো দেখতে পাব যে এই বাধাগুলো বা অপ্রত্যাশিত দুর্ঘটনাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার বা সাফল্যের খোলা দরজা হয়ে অপেক্ষা করছে। শ্রোতারাও নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। গ্রাহাম বেলের জীবনের এই গল্পটি প্রমাণ করে যে তীব্র হতাশা আর নিস্তব্ধ নীরবতার মাঝখান থেকেও পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং প্রয়োজনীয় শব্দটি জন্ম নিতে পারে। শুধু প্রয়োজন সেই নতুন খোলা দরজাটির দিকে পা বাড়ানোর সাহস আর কৌতূহলটুকু বাঁচিয়ে রাখা।